সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। দেখো তোমাদের ডব্লিউবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 110। তো হুগলি ডিস্ট্রিক্ট কোয়েশ্চেনের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, ঠিক আছে, সেই ম্যাথের কোয়েশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। তোমাদের এই ভিডিওতে 1 দাগের, 2 দাগের এবং 3 দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সলভ করাবো, এবং পরের ভিডিওতে আমি তোমাদের 4 দাগের ভিডিওগুলো সলভ করিয়ে দেবো, যেগুলো তোমাদের 2 মার্কস করে থাকে, 2 মার্কস করে থাকে, ঠিক আছে। তো চলো শুরু করি আমরা আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, 6 মাস অন্তর দেয় বার্ষিক 20% চক্রবৃদ্ধি হার সুদে 5,000 টাকার 1 বছরের সুদ কত হবে সেটা বের করতে বলছে। তো দেখো, 6 মাস অন্তর যদি আমাদের দেয়, তাহলে 6 মাস অন্তর যদি টাকাটা রাখা হয়, তাহলে সুদের ধাপ কত হবে? সুদের ধাপ কিন্তু হয়ে যাবে 2 বার, তাই না? অর্থাৎ 12/6 যদি করি আমরা, 2 বার। এখন দেখো, আমরা যদি এখানে সূত্র ফেলি, দেখো তোমাদের প্রথমত এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু এমসিকিউ, তাহলে এমসিকিউর জন্য কিন্তু এগুলোকে ভাস্ট করে বড় করে করার প্রয়োজন নেই, ঠিক আছে। জাস্ট তোমরা রাফ করবে খাতায়, ডান দিকে রাফ করবে, বাম দিকে তোমরা অ্যান্সার লিখে দেবে। আচ্ছা, তো আমাদের যদি সুদের ধাপ থাকে তখন কি হয়? পি ইন্টু 1 প্লাস r/100, তাই তো? আর মানে কত? 20%, তাহলে 20/100। এবার দেখো, এই যে সুদের ধাপটা আমাদের 2 বার এসছে, এই দুইটাকে আমরা এই 100-র সাথে গুণ করে দেবো, ঠিক আছে। আর হোল টু দি পাওয়ার কত বছর বলেছে? 1 বছর বলেছে, তাহলে হোল টু দি পাওয়ার আমরা 1 লিখবো এবং তার সাথে সুদের ধাপটা গুণ করে দেবো। আশা করি বোঝাতে পারলাম। তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 মানে 20/100, এই 100-র পাশে কিন্তু আমরা এই সুদের ধাপটাকে সবসময় লিখে দেবো। আর কি করব? আর পাওয়ারে আমরা যত বছর আছে সেটার সাথে আমরা সুদের ধাপটাকে গুণ করে দেবো, তাহলেই কিন্তু আমাদের সুদ আসলটা চলে আসবে। দেখো, তাহলে 5,000 ইন্টু, এখানে যদি কাটাকুটি করি 0 0, 2 দিয়ে 2 কেটে দিলাম। তাহলে দেখো, এটা যদি আমরা লসাগু করি নিচে 10 হবে, ওপরে কি হবে? 10 যোগ 1 অর্থাৎ 11 হয়ে যাবে, ঠিক আছে। তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে 5,000 গুণ 10 10 100 আর 11 11 121, দুটো শূন্য কেটে দাও এখানে। তাহলে 50 ইন্টু 121 কত হয়ে যাবে? 5 একে 5, 5 12 60 হয়ে যাচ্ছে 6,050, ঠিক আছে। তাহলে 6,050 এটা হলো আমাদের সুদ আসল। এটা যদি সুদ আসল হয় তাহলে আমাদের সুদ কত হবে? সুদ হয়ে যাবে 6,050 থেকে আমরা 5,000 অর্থাৎ আসলটাকে মাইনাস করে দেবো। সুদ আসল থেকে আমরা আসলটাকে মাইনাস করে দেবো, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব নির্ণয় সুদ। তাহলে 1,050 অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তো আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে? বলছে যে যদি এক্স ইজ প্রপোর্শনাল ওয়াই এবং এক্স প্রপোর্শনাল জেড হয়, তবে ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল কী হবে? কীভাবে করব? দেখো, প্রথমে বলছে এক্স প্রপোর্শনাল ওয়াই, তাহলে আমরা এক্স সমান k1y লিখতে পারি, ঠিক আছে, k1y লিখতে পারি। আচ্ছা, ওয়াই মাইনাস জেড যেহেতু, তাহলে আমরা এখান থেকে এক কাজ করি, ওয়াইয়ের মানটা বের করে নিই। তাহলে ওয়াই সমান কী হবে? x/k1। ধরো এটা একটা সমীকরণ হলো। আরেকটা কি বলছে আমাদের? আরেকটা বলছে এক্স ইজ প্রপোর্শনাল টু জেড বলে দিচ্ছে। তাহলে এক্স সমান কী হবে? k2z, ঠিক আছে, এক্স সমান হবে k2z। তাহলে জেড হয়ে যাবে x/k2, জেড সমান হয়ে যাবে x/k2। এটা হয়ে গেল 2 নং সমীকরণ, ঠিক আছে। এবার দেখো, আমাদের ওয়াই মাইনাস জেড যেহেতু বলেছে, তাহলে 1 থেকে আমরা 2 বিয়োগ করলে ওয়াই মাইনাস জেড আমরা পেয়ে যাব, সমান x/k1 মাইনাস x/k2। এবার দেখো, এক্স যদি আমরা কমন নিই, 1/k1 মাইনাস 1/k2, তার মানে কি হচ্ছে? এক্স ইন্টু এটা ধ্রুবক হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1/k1 k2 এটা পুরোটাই ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই মাইনাস জেড সমান এক্স ইন্টু ধ্রুবক, অর্থাৎ ওয়াই মাইনাস জেড ইজ প্রপোর্শনাল টু কী হয়ে যাচ্ছে? এক্স। প্রপোর্শনাল কী হয়ে যাবে? এক্স হয়ে যাবে। তার মানে তোমাদের অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখো, পরের প্রশ্ন দেখে নিই আমরা। কি বলা হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 3, যে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি সমান 25 সেন্টিমিটার। তাহলে ধরলাম এটা একটা ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ আছে।
এই ত্রিভুজের এবি সমান এসি সমান 25 সেমি, অর্থাৎ এবি 25 সেমি আবার এসিও 25 সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে। আর বিসি বাহুটা হলো 14 সেমি, তাহলে বিসি বাহুটা বলছে যে 14 সেন্টিমিটার হলো। এবার দেখো বলছে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। তাহলে এ বাহু থেকে আমরা বিসি বাহুর উপর একটা লম্ব টানলাম, এর দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে, তো এটা আমরা ডি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এডি যে এডির দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলছে। দেখো এটা আমরা কিভাবে করব, তো যদি আমরা এডিটাকে লম্ব ধরি, এডিটা তো লম্ব বলে দিয়েছে, তাহলে সেই হিসাবে আমরা ক্ষেত্রফল কত পাবো, হাফ ইন্টু ভূমি, মানে বিসি বাহুটাকে যদি ভূমি ধরি 14 ইন্টু উচ্চতা হচ্ছে এডি, ঠিক আছে। উচ্চতা কত হচ্ছে এডি, তো আমাদের যেহেতু এডি বের করতে হবে এটা থাকলো। দেখো এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কি হাফ ইন্টু 14 ইন্টু এডি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে গেল। এখন অন্য কিভাবে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, দেখো এটা দুভাবে বের করা যায়। একটা হলো আমরা বিষমবাহু ত্রিভুজের যে সূত্র ফেলি কি, সেটা এস ইন্টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা দিয়েই বের করা যায়। আর যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে হাফ ইন্টু ভূমি ইন্টু রুট ওভার অফ সমান বাহুর স্কোয়ার সমান যে বাহুটা থাকবে তার স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কোয়ার। এই সূত্রতে ফেললে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি কত 14 ইন্টু রুট ওভার অফ সমান বাহুর স্কোয়ার। তাহলে সমান বাহু কোনটা, সমান বাহু মানে হলো তোমার 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 অর্থাৎ 14/2 তার হোল স্কোয়ার। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো আমরা বোথ সাইডে হাফ আর 14, হাফ 14 এই দুটো কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা এডি সমান কী পাচ্ছি, রুট ওভার অফ 625 মাইনাস 2 দিয়ে 14 কাটলে হবে 7, 7 7 49 সমান রুট ওভার অফ 9 6 15, এটা হচ্ছে 5, 7 5 12 আর এটা হয়ে যাচ্ছে 576 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এডি হচ্ছে কত 576। দেখো এখানে তোমাদের একটা ট্রিক্স যদি আমি বলি, এই যে 576 এখন এর রুটটা কি হবে, তোমরা দেখো অপশানে কি কি পাচ্ছ 22 24 25 আর হলো 28, ঠিক আছে। এখন দেখো 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4, কিন্তু এখানে আছে 6, এটা দেখো 4 4 16 6, এটা ঠিক আছে আসতে পারে। 5 5 25 5, তাই তো, কিন্তু এখানে আছে 6। 28 স্কোয়ার যদি করো 8 8 64 4, কিন্তু এখানে আছে 6, তার মানে এটা অবশ্যই রুট করলে আমাদের 24 হবে, ঠিক আছে। যারা ডাইরেক্ট জানো তাদের জন্য তো খুবই ভালো, আর যদি না জানো তাহলে কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগানো যায়। যে 24 স্কোয়ার কত হয় 576, তাই অ্যান্সার হবে 24, ঠিক আছে। আর যদি তোমরা রুট না পারো তাহলে কিন্তু তোমাদেরকে ওই লসাগু করে বের করে নিতে হবে, উৎপাদক হিসেবে বের করে নিতে হবে। চলো পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4। তাহলে 3-এরটা আমাদের কি হয়ে গেল, 3-এর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান বি 24 সেন্টিমিটার। 4-এর প্রশ্নটা দেখো কি আছে, যে সাইন 43 ডিগ্রি ইন্টু আছে কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন আছে 47 ডিগ্রি, ঠিক আছে। ওকে, কীভাবে করব, দেখো এই যে 43 আর হলো 47, এই দুটোকে যোগ করলে কত হয়, 7 3 10 0 হাতে আছে 1, 8 8 4 4 8 1 9, অর্থাৎ 43 আর যদি তুমি 47 যোগ করো এটা হয়ে যাচ্ছে 90, ঠিক আছে। তার মানে এটা পূরক কোণের সম্পর্ক চলে আসছে, তাহলে দেখো সাইন 43 ডিগ্রি ইন্টু কস যে 47 আছে, এটাকে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, 90 থেকে 43 মাইনাস করলে কি হয় 47 হয়ে যায়, প্লাস দেখো কস 43 ইন্টু সাইন 90 মাইনাস 43, এভাবে লেখা যায়। তাহলে সাইন 43 ডিগ্রি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা, আর এটা হচ্ছে কস 43 ইন্টু
সাইন 90 ডিগ্রি থিটা মানে হলো কস থিটা, ঠিক আছে। এবার দেখো সাইনে সাইন স্কোয়ার থিটা, আবার প্লাস কস ইন্টু কস মানে কস স্কোয়ার থিটা, তাহলে কী হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মান হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, ওকে, পরের প্রশ্নে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 5। আচ্ছা, 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি ব্যাসার্ধের 3টি নিরেট গোলককে গলিয়ে একটি গোলক তৈরি করা হলে নতুন গোলকটির ব্যাস কত হবে? দেখো নতুন গোলকের ব্যাস বের করতে বলেছে, তাই তো। তো 3টে গোলককে গলিয়েছে। আচ্ছা, আমরা যদি ধরি যে নতুন গোলকের ব্যাসার্ধ ধরো ক্যাপিটাল আর ধরে নিলাম, তাহলে আয়তন কত হবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, ঠিক আছে। এটার সাথে কি হবে, সমান হয়ে যাবে বাকি যে 3টে গোলক আছে তাদের আয়তনের সমষ্টির সমান। কারণ কি 3টেকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করেছে, এই বড় গোলকটার ব্যাসার্ধ আমরা 8 ধরে নিয়েছি। আচ্ছা, এবার ছোটো গোলকগুলোর তাহলে আয়তন কত হবে, 4/3 পাই, প্রথমটা হবে 6 কিউব প্লাস 4/3 পাই 8 কিউব প্লাস 4/3 পাই কত হবে, 10 কিউব, ঠিক আছে। তো এখানে যদি আমরা 4/3 পাই কমন নিয়ে নিই, তাহলে 6 কিউব প্লাস 8 কিউব প্লাস 10 কিউব, এটা কিন্তু পড়ে থাকছে। আর এই সাইডেও 4/3 পাই আর কিউব। এবার দেখো 4/3 পাই এই দুটো আমরা কেটে দিতে পারি, তাহলে আর কিউব সমান কী পড়ে থাকছে, 6 কিউব। দেখো 6 6 36 হয়, তার সাথে 6 গুণ করলে 6 যদি হাতে আছে 3, 3 6 8 19 20 21 216, ঠিক আছে, 216। 8 কিউব দেখো 8 8 64 গুণ 8, 4 8 32, হাতে আছে 3, 6 8 48 51, 512, 512 আর 10 কিউব মানে হচ্ছে 1000 হয়ে যাচ্ছে। এবার আর এর কিউব সমান কি হচ্ছে, এগুলোকে যোগ করে দাও, কত হবে, 6 2 8, 1 1 2, 5 2 7, 1, 1728 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আসছে কত, 1728। এইবার এই যে 1728, এটাকে তোমরা কিভাবে কিউব রুট বের করবে, এর আর সমান কত হবে, দেখো আমি বেসিকভাবে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা কি করব, লসাগু মানে উৎপাদক করব। 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 4 3 2, 4 দুগুণে 8, 16 দুগুণে 32, 2 হবে 216, ঠিক আছে। 2 1 2, 8 দুগুণে 16, 3 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 3 নং 27, 3 3 9, ঠিক আছে। এবার দেখো যখন কিউবের ব্যাপার আসবে তখন কি করতে হবে, আমাদের কিন্তু 3 ঘর করে মানে 3টে সংখ্যা জোড়ায় নিতে হবে। তাহলে প্রথমে 3টে নিলাম, 2 3বার আছে, পরেরটা দেখো আবার 2 3বার আছে, পরেরটা দেখো 3 3বার আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা 2 নেব, এখান থেকে একটা 2 নেব, এখান থেকে একটা 3 নেব, তাহলে কেউ কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হয়ে যাবে। অর্থাৎ আর এর মান কিন্তু আমরা পেয়ে যাব কত, আর এর মান আমরা পেয়ে যাব 12। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, দেখো আমাদের ব্যাসার্ধ বেড়ে হলো 12, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হয়ে যাবে 2 গুণ 12 অর্থাৎ 24 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে অপশান বি। আশা করি বোঝাতে পারলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নে কি বলছে, আচ্ছা এটা গেল কোয়েশ্চেন নাম্বার 6। বলছে যে নিচের সংখ্যাগুলির সংখ্যাগুরু মান 11, তাহলে সংখ্যাগুরু মান কত বলে দিয়েছে, 11 বলে দিয়েছে অলরেডি। এখন বলছে যে 8 9, 11 10, 12 14, 11 14, 15 14 আর হলো এক্স 11, ঠিক আছে। তবে এক্সের মান কত হবে, এত আছে তো। তো এখানে বলছে এক্সের মান কত হবে, আবার সংখ্যাগুরু মান বলে দিয়েছে 11। তো সংখ্যাগুরু মান আমরা কীভাবে বের করি, আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে, যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে যে সংখ্যাটা সবথেকে বেশিবার থাকে সেটাই হয়ে যায় সংখ্যাগুরু মান। এখন দেখো 11 কতবার আছে, একবার, দুবার, 3বার। আর যদি দেখো ভালো করে 8 কিন্তু একবার আছে, 9 একবার আছে, 10 কিন্তু একবার আছে,
আচ্ছা 12 একবার আছে, 14 দেখো 14 আছে একবার, দুবার, তিনবার, তাহলে 14 আমরা তিনবার দেখতে পাচ্ছি, আবার 11ও তিনবার দেখতে পাচ্ছি, তাই তো? এবার সংখ্যাগুরু মান আমাদের বলে দিয়েছে অলরেডি 11, তার মানে 11 সব থেকে বেশি বার হতে হবে, কিন্তু এখানে 14 তিনবার, 11 তিনবার, তার মানে এক্সের জায়গায় আমাদের অ্যান্সার কত হবে, এক্স সমান 11 হতে হবে, তাহলেই সংখ্যাগুরুর মান হবে 11। তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান হয়ে যাবে কিন্তু 11, অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আচ্ছা দেখো, তাহলে ফার্স্টের যে কোশ্চেনগুলো ছিল সেই প্রশ্নগুলো আমাদের কিসের ওপর ছিল, সেগুলো হলো এমসিকিউ। সেকেন্ড যে কোশ্চেনগুলো এগুলো হলো শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থানের ওপর আছে। তো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 9 সমান 0 হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে এর মান কত হবে। একটা সমীকরণ দেওয়া আছে 12x প্লাস 9 সমান 0, এই সমীকরণের বীজদ্বয় বলছে যে সমান, তাহলে বীজদ্বয় যখন সমান হবে, বীজদ্বয় সমান হলে সবসময় মনে রাখবে নিরূপক শূন্য হয়ে যাবে। নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান শূন্য হয়ে যাবে। তাহলে বি কত, বি মানে দেখো 12 আছে, তাহলে 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত, এ মানে এই আছে, ইন্টু সি মানে কত 9 সমান 0। তাহলে 144 মাইনাস মাইনাস 4 নং 36 সমান হচ্ছে 0, তাহলে মাইনাস 36 সমান মাইনাস 144। ঠিক আছে, এখান থেকে আমরা যদি এ এর মান বের করি, মাইনাস মাইনাস কেটে দিলাম মানে প্লাস হয়ে গেল বাই 36, এটাকে কাটাকুটি করো, 4 দিয়ে 4 নং 36 আর 3 4 12 13 14 24, 4 6 24, 9 দিয়ে কাটলে 4 নং 36, দেয়ারফর এ সমান 4। ঠিক আছে, তাহলে এর মান আমাদের কত চলে আসলো, এর মান কিন্তু 4 আসলো, তাহলে অ্যান্সার হবে অপশান মানে 4 হয়ে যাবে অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দেখো পরের প্রশ্ন, আচ্ছা বলা হচ্ছে কি, পরের প্রশ্ন বলা হচ্ছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকার দ্বিতীয় বছরের সুদ প্রথম বছরের সুদ অপেক্ষা কত টাকা বেশি হবে। বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে বলছে যে 5,000 টাকার দ্বিতীয় বছরের সুদ, চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে, 5,000 টাকার দ্বিতীয় বছরের সুদ প্রথম বছরের সুদ অপেক্ষা কত বেশি সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথম বছরের সুদ এখানে বের করতে হবে, আবার দ্বিতীয় বছরের সুদও কিন্তু বের করতে হবে। তো প্রথম বছরের সুদ আমরা কিভাবে বের করব, দেখো পি ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 1 বছর যেহেতু 1, এটা কি আসবে, এটা হলো সমূল চক্রবৃদ্ধি, 5,000 ইন্টু, এটা যদি কাটি আমরা 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 সঙ্গে 100, এটা দুবার দেওয়া হয়ে গেছে। দেখো তাহলে ওপরে নিচে হচ্ছে 25 আর উপরে দেখো 25 দিয়ে যদি লসাগু করি 25, 25 থেকে 25, 25 যোগ 2 মানে 27 হয়ে যাচ্ছে। 25 দিয়ে এটাকে কাটলে 25 দুগুণে 50 হয়ে যাচ্ছে কত 200, তাহলে 200 ইন্টু 27 মানে কত হবে, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 2 2 4 1 5, তাহলে 5,400 হয়ে যাচ্ছে। দেখো এই যে 5,400 পেলাম আমরা, এটা কি পেলাম, এটা হলো সুদ আসল, হিসাব মতো এটা হলো সুদ আসল, এটা প্রথম বছরের সুদ আসল। তাহলে সুদ আসল যদি পেয়ে যাই তাহলে সুদ কত হবে, সুদ হয়ে যাবে আমাদের আসলটাকে মাইনাস করে দিতে হবে, কত হচ্ছে 400 টাকা হয়ে যাচ্ছে সুদ। ঠিক আছে, যেহেতু শূন্যস্থান পূরণ, দেখো এগুলোকে একেবারে খুব সুন্দর করে দেখাতে হবে এমন কিছু না, তোমরা জাস্ট রাফে এগুলো অ্যান্সার করবে, দিয়ে তোমরা অ্যান্সার লিখে দেবে। রাফ বলতে খাতার যেখানে তোমরা মাধ্যমিকের যে খাতাটা থাকবে সেই খাতার মধ্যেই তোমরা কিন্তু লিখবে। ঠিক আছে, খাতার মধ্যেই পাশে লিখে দেবে, রাফ করবে। এটা গেল প্রথম বছরে, তাহলে প্রথম বছরে সুদ পেলাম আমরা কত টাকা, 400 টাকা পেলাম, আর সুদ আসল কত পেলাম 5,400 টাকা। এবার দেখো যদি দ্বিতীয় বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, এই যে প্রথম বছরের যে সুদ আসল সেটাই দ্বিতীয় বছরে কিন্তু আসল হয়ে যায়, তাহলে দ্বিতীয় বছরে কিন্তু আসল হয়ে যাচ্ছে তোমার 5,400 ইন্টু 1 প্লাস
তো আমাদের সুদের হার তো একই থাকবে, r/100। এটা আমরা পরের বছরের জন্য ধরে নিলাম, ঠিক আছে। 5,000 দিয়ে আমরা বের করলাম না, একবারে আমরা এইটা যেহেতু সুদ আসল পেয়ে গেছি 5,400, তো দ্বিতীয় বছরে কিন্তু এই সুদ আসলটাই কিন্তু এখানে আসল হয়ে যাবে। এবার দেখো এর মানটা কত বেরোয়, 4 দিয়ে 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 4 25 সঙ্গে 100। তবে সবসময় 25 দিয়ে ভাগ করলে সুবিধা হবে এমন না, কাটাকুটি না করলে অনেক সময় সুবিধা হয়। তাহলে 25 থেকে 25 যোগ 2 মানে হচ্ছে 27, ঠিক আছে। এবার আমরা এটাকে এটা দিয়ে যদি কাটাকুটি করি কত হবে দেখো, 25 দুগুণে হয়ে যাচ্ছে 50, 50, এবার 50 হয়ে গেলে এখানে কত হচ্ছে 4, এবার দেখো 0, 40 নামবে, 25 থেকে 25, 25 নামলে এখানে কত হবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এটা 3, 1 15, তার সাথে একটা 0, 150। এবার 150 যদি হয় 25, 4 25 সঙ্গে 100, 6 25 সঙ্গে 150, তাহলে 200 কত হচ্ছে 16, 216 হয়ে যাচ্ছে। এবার দেখো 216 যদি হয়ে যায়, আমাদের 216-র সাথে 27 গুণ করে দিতে হবে। তোমরা একটা এখানে আরেকটা মানে কাজ করতে পারো যে 5,400 আছে, তো এর সাথে উপরে 108 করলে নিচে 100 করে দিলে, ঠিক আছে, নিচে 100 করে দিলে। হ্যাঁ, আমি তো তাহলে বোকামো করলাম, 2 শূন্য কেটে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, চলো এবার আমরা গুণ করে দিয়ে দুটো। তাহলে 216-র সাথে যদি আমরা 27 গুণ করি, 6 7 42, 2 হাতে আছে 4, 7 4 11, 1 হাতে আছে 1, 7 গুণে 14 15, 6 2 12, 2 হাতে আছে 2 2 1 2 1 3, আর 2 দুগুণে 4। তাহলে 5,832 টাকা আসছে। এটা হচ্ছে সুদ আসল, তাই না? দ্বিতীয় বছরের এটা সুদ আসল। তাহলে সুদ আসল থেকে আমরা আবার যদি আবার আসলটাকে মাইনাস করে দিই, 5,400 আছে, এটা কিন্তু 5,400টা আসল, তাহলে কত হচ্ছে 432 টাকা হয়ে যাচ্ছে, 432 টাকা। এবার দেখো প্রথম বছরের শেষে আমরা পাচ্ছি 400 টাকা সুদ, আর দ্বিতীয় বছরের শেষে আমরা পাচ্ছি কত, দ্বিতীয় বছরের শেষে পাচ্ছি আমরা 432 টাকা সুদ। তাহলে এদের যে পার্থক্যটা সেটা হলো 32 টাকা। তাহলে অ্যান্সার কত আসবে, আমাদের পার্থক্যটাই চেয়েছে, অ্যান্সার হবে 32, 32 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো দেখো উইদাউট ক্যালকুলেশন এটা কিন্তু তোমরা বের করতে পারবে না, তোমাদেরকে কিন্তু ক্যালকুলেশন বের করতেই হবে, ঠিক আছে। আর তোমাদের বেশি শর্টকাট নিয়ম আমি করাচ্ছি না, কারণ তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের অনেক শর্টকাট নিয়ম তোমরা জানোও না, সেগুলো ভুলেও যাবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলা হচ্ছে, দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। দুটো সমবাহু ত্রিভুজ আছে, ধরো ছবিটা খুবই বাজে হয়ে গেল, দুটো এরকম সমবাহু ত্রিভুজ আছে, সেই দুটো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, একটা হলো 196 আর একটা হলো 116, মানে এত দেওয়া আছে, তাদের বাহুগুলির অনুপাত কত হবে। তোমাদের এটা কিন্তু একটু শর্টকাটে করবে, দেখবে খুব তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে। তো তোমাদের ক্ষেত্রে আমি এগুলো আগের একটা ক্লাসেও বলেছি যে ধরো যদি বাহুর আমাদের অনুপাত থাকে, বাহুর অনুপাতকে আমরা x:y ধরবো। যদি ক্ষেত্রফলের অনুপাত থাকে তাহলে আমরা ধরবো x²:y²। আর যদি আয়তনের অনুপাত তাহলে আমরা কি ধরবো, x³:y³। ব্যাস, সিম্পল, এভাবেই তোমরা ধরবে, ঠিক আছে। দেখবে তোমাদের সব অঙ্কগুলো কিন্তু এই ধরনের অনুপাত দিয়ে যেগুলো থাকবে, একটা অনুপাত থেকে আরেকটা অনুপাত বের করতে দেবে, তোমরা সিম্পলভাবে বের করে নিতে পারবে, ঠিক আছে। দেখো এখানে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তার মানে আমাদের কি x²:y² অনুপাত দেওয়া আছে কত, 100, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, হ্যাঁ 196:169। এইবার কিসের অনুপাত বের করতে বলেছে, তাহলে আমাদের এই যে ক্ষেত্রফলের অনুপাত মানে x²:y² এর অনুপাতটা দেওয়া আছে, এখান থেকে আমাদের বের করতে বলছে যে বাহুর অনুপাত মানে কি আমাদের x:y বের করতে হবে। তাহলে x:y কীভাবে পাবো আমরা, এদের রুট করে দিতে হবে, যেহেতু স্কোয়ার মানে এটা, তার মানে x মানে কী হবে, তাদের রুট করতে হবে। তাহলে দেখো 196 মানে 14 × 196,
আর 169 আছে, তাই তো? এটা হচ্ছে 13, 13 13 169, ঠিক আছে? 196 169 আছে, তাহলে 196 মানে 14 স্কোয়ার, আর 169 মানে হলো 13 স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার এটা কী করবে? 14:13, 14:13। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4। কী বলা হচ্ছে যে সাইন স্কোয়ার 50 ডিগ্রি, সাইন স্কোয়ার 50 ডিগ্রি, আচ্ছা একটু টুকিয়ে নিই, সাইন স্কোয়ার 50 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি মাইনাস এক্স স্কোয়ার সমান 0। দেখো, যখনই তোমরা দেখবে যে তোমাদের যে মানগুলো, হয়তো তুমি সাইন 50 ডিগ্রির মানও জানো না, আবার সাইন 40 ডিগ্রির মানও জানো না, এক্ষেত্রে হয়তো ঘাবড়ে যেতে পারো। কিন্তু দুটোকে তুমি যোগ করে দাও, কত হচ্ছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে 50 আর 40-এ। তার মানে অঙ্কটা কিন্তু সহজ, ঠিক আছে? পুরক্ষণের অঙ্ক হয়ে যাচ্ছে। সাইন স্কোয়ার যেটা 50 ডিগ্রি আছে, সেটাকে আমরা এক কাজ করি, সাইন স্কোয়ার 90 মাইনাস 50 করে দিই। 90 থেকে 50 বিয়োগ করলে 40 হয়। আচ্ছা, এটা দেখো সাইন স্কোয়ার 50 ডিগ্রি প্লাস, এটা দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কস থিটা। তাহলে যেহেতু স্কোয়ার স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 0। এবার দেখো সাইন স্কোয়ার 50 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 50 ডিগ্রি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে 1 মাইনাস কী হচ্ছে? এক্স স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে -1, মাইনাস মাইনাস হাটিয়ে দাও, এক্স স্কোয়ার সমান 1, তারপর এক্স সমান +-1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এক্স এর মান আমাদের কিন্তু +-1 হয়ে যাবে। তো তোমরা এটা কিন্তু অবশ্যই এরকম প্লাস মাইনাস দেবে, নাহলে কিন্তু তোমাদের নাম্বার কেটে দেবে, ঠিক আছে? মাধ্যমিকের ক্ষেত্রে এটা কিন্তু নাম্বার কেটে দেবে যদি ঠিকঠাক করে না লেখো। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি আছে? কোয়েশ্চেন নাম্বার 5। 21 সেমি ধার বিশিষ্ট কোনো ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলক কাটা যাবে তার ঘনফল বের করতে বলছে। আচ্ছা, একটা ঘনক ধরো, ঘনক তো 3D শেপ হয়, আমরা মোটামুটি এটা ধরে নিলাম যে এটা একটা ঘনক আছে, অবশ্যই প্রপার হয়নি। এবার দেখো, এই যে ঘনকের কি বলছে? 21 সেমি ধার। এদের যে ধারগুলো, এই ধারগুলোর দৈর্ঘ্য হলো 21 সেন্টিমিটার করে, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার করে। বলছে ঘনকের সর্ববৃহৎ যে গোলকটা কেটে নেওয়া হবে। দেখো, এখানে যদি একটা গোলক কেটে নেওয়া হয় ভেতর থেকে, হ্যাঁ, মানে ভেতর থেকে কীভাবে আঁকবো এটাকে? এইভাবে ধরে নিতে পারো। যদি একটা গোলককে পুরো রাউন্ড করে ভেতর থেকে একটা যদি গোলক কেটে নেওয়া হয়, ঠিক আছে? যে গোলকটা কাটা হবে বলছে তার ঘনফল কত হবে। একটা জিনিস ভেবে দেখো, ভেতরে যে গোলকটা থাকবে সেই গোলকের যে হাইটটা একদম নিচ থেকে উপর অবধি, হাইট মানে সেটা হলো ব্যাস কিন্তু 21 সেন্টিমিটারই হবে, তাই না? ব্যাসটা হয়ে যাবে 21 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধ কত পাবো বলো? ব্যাসার্ধ হয়ে যাবে 21/2 সেন্টিমিটার। ওকে, এবার যদি আমরা এর ব্যাসার্ধ পেয়ে যাই, ঘনফল অর্থাৎ আয়তন তো আমরা সূত্র ফেললেই হয়ে যাবে 4/3 পাই r কিউব, মানে হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু r কিউব, মানে 21/2কে আমরা 3 বার লিখে দেবো, 21/2। ওকে, এবার দেখো 7 দিয়ে যদি 3 × 7 = 21 হয়ে যাচ্ছে, 3 3 কেটে গেল, 2 দিয়ে 22কে কাটলে 11 × 2 = 22, 2 দিয়ে 4কে কাটলে 2, আবার 2 দিয়ে 2কে কাটলে হয়ে গেল। এখানে আছে কত? 11 × 21 × 21। আচ্ছা, 21-এর সাথে 21 গুণ করলে হয় 441, তার সাথে 11 গুণ করলে 11 × 11 = 1, হাতে আছে 1, 4 11 × 44 = 45-এর 5, হাতে আছে 4, 4 11 × 44, 45 × 7 = 48, হয়ে যাচ্ছে কত? 4851 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে গোলকটা কাটা হলো তার আয়তন হয়ে যাবে বা ঘনফল হয়ে যাবে 4851 ঘন সেমি। ঘন সেমি লেখাই আছে, ওটা লিখতে হবে না, তোমাদের মানটা লিখে দিলেই হবে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 6। কি বলছে? x1, x2, x3 এমন তিনটি পর্যবেক্ষণ যেন x1 <x2 <x3
অর্থাৎ x3 সবার থেকে বড়, তারপরে x2 সব থেকে ছোট হলো x1, এবং তাদের গড় মান দেওয়া আছে এবং মধ্যমার মান যথাক্রমে 30 এবং 20। 30 এবং 20। একটা জিনিস দেখো, এখানে x1, x2, x3 আর আমাদের x3 - x1 দেওয়া আছে 50, x1 এর মান বের করতে বলেছে। এখানে দেখো, এটা যদি ছোট থেকে বড় হিসেবে সাজানো হয়, বলে দিয়েছে ছোট থেকে বড় হিসেবে সাজানো, তাহলে আমরা মধ্যমান কিভাবে বের করব? তাহলে ছোট থেকে যেহেতু বড় এখানে সাজানো আছে, তাহলে মধ্যমানটা ঠিক মিডিলেরটা হয়ে যাবে, ঠিক আছে? বাম দিক থেকে ডান দিক থেকে একটা একটা করে বাদ দিলে মিডিলেরটা তোমাদের মধ্যমান হয়ে যাবে। ওকে, তোমাদের ধরো এরকম আছে 2, 3, 4, 5, 6 এরকম যদি থাকে, এখানে টোটাল 5টা সংখ্যা পরপর সাজানো আছে বাম দিক থেকে ডান দিকে, তাহলে আমরা কি করব? এদিক থেকে দুটো বাদ দিলাম, এদিক থেকে দুটো বাদ দিলাম, মিডিলে কে পড়ে আছে? 4। ঠিক আছে, যদি বিজোড় সংখ্যক হয় তাহলে আমরা এভাবেই, এগুলো যেহেতু একেবারে ভিজুয়াল, এভাবে করেই দিতে পারো। তারপরে ধরো যদি এরকম থাকে, এখন যদি বলো যে এরকম থাকে, ধরো এখানে আছে 4টে, তাহলে কি হবে? তাহলে আমাদের এদিক থেকে একটা বাদ, এদিক থেকে আবার মাঝখানে যে দুটো আছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে 4 3 7, 7/2, তার মানে 3.5। তো ঠিক আছে, বাদ দিলাম এটা। নেক্সট দেখো, তাহলে এখানে আমাদের কি বলছে যে এদের মধ্যমান বলছে যে 20। মধ্যমান মানে তার মানে x2 সমান আমরা পেয়ে যাচ্ছি 20। ঠিক আছে, যেহেতু এগুলো ছোট থেকে বড় অলরেডি সাজানো আছে, তার মানে মাঝখানেরটাই মধ্যমান হয়ে যাবে, আর সেটা হলো x2 সমান হয়ে গেল 20। ওকে, আর কি বলছে? গড় মান। গড় মান দেখো 30 বলেছে। গড় মান আমরা বের করব কিভাবে? 3টেকে যোগ করতে হয়, যেহেতু 3টে সংখ্যা আছে 3টেকে যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা গড় মান পেয়ে যাব, আর সেটা বলে দিয়েছে 30। সেটা বলে দিয়েছে কত? 30। এবার দেখো x1 প্লাস x2 মান অলরেডি 20 পেয়ে গেছি আমরা, সমান 30-এ 90 হয়ে গেল। তাহলে x1 প্লাস x3 সমান কত হচ্ছে? হয়ে যাচ্ছে 70, মানে 90, আর এদিক থেকে -20 হলে এটা কত হয়ে যাবে? 70। 90 - 20 মানে 70 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। আর ওরা দেখো অলরেডি একটা সমীকরণ দিয়ে দিয়েছে। কি দিয়েছে? যে x3 - x1 সমান 50, আর আমাদের কি এসছে? ধরো আমি x3 নিচে x3 লিখে দিই, x3 প্লাস x1 সমান এসছে 70। ঠিক আছে, দুটো সমীকরণ পেয়ে গেলাম। এবার এই দুটোকে আমরা কিভাবে সমাধান করব? দেখো, আমাদের x1 এর মান বের করতে বলেছে। কিসের মান বের করতে বলেছে? x1 এর মান। তাহলে x1 এর মান যদি বের করতে দেয়, তার মানে আমরা x1 যে সংখ্যা দুটো আছে এদেরকে আমরা কাটবো না। যদি আমরা এখন এই যে প্লাসে মাইনাসে কেটে দিই, তাহলে আমাদের x3 এর মান বেরোবে, সেখান থেকে আমরা আবার x1 এর মান বের করে নিতে পারবো। কিন্তু কেন করতে যাব? আমি এক কাজ করি, এদের সব চিহ্ন চেঞ্জ করে দিই। এটা চিহ্ন চেঞ্জ করলাম, এটাকেও চিহ্ন চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের এই যে প্লাস y3 আর এটা মাইনাস x3 মাইনাস x3, এই দুটো কেটে গেল। এখানে কত হচ্ছে? -2x1 সমান হচ্ছে -20। 70 থেকে 50 বিয়োগ করলে হবে 20, বড়টার চিহ্ন মাইনাস, তাহলে x1 সমান হবে 20/2, দ্যাট ইজ 10। ঠিক আছে, তাহলে x1 এর মান পেয়ে গেলাম আমরা 10, অ্যান্সার হবে 10। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা x1কে কেটে প্রথমে x3 এর মান বের করবে, দিয়ে তার থেকে আবার x1 এর মান বের করতে পারো। ওকে, আচ্ছা, এখানে তো হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণের কোশ্চেনগুলো। চলে যাচ্ছি আমরা 3 নম্বরের প্রশ্নগুলো। ওকে, এখানে দেখো, এখানে আছে কি সত্য মিথ্যা। তাহলে আমাদের এখানে সত্য মিথ্যা যাচাই করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, বলা হচ্ছে কি x/y সমান হচ্ছে 3/7 এবং x - y সমান 10, তাহলে x² + y² সমান হলো 58। এটা আমাকে প্রমাণ করতে হবে। যেহেতু x/y সমান 3/7 আছে, তার মানে আমরা বলতে পারি x/y সমান হচ্ছে 3:7। ওকে, x/y সমান কত? 3:7। আচ্ছা, তাহলে আমরা x সমান আমরা ধরতে পারি 3p, আর y সমান আমরা ধরতে পারি 7p। ঠিক আছে, x সমান 3p ধরে নিলাম, আর y-কে আমরা ধরলাম 7p। এবার দেখো x - y সমান আছে 10, তাহলে x এর মান কত? 3p, মাইনাস y মানে হচ্ছে 7p, সমান হচ্ছে, আচ্ছা এটা মাইনাস না তো, এটা প্লাস আছে, সরি,
প্লাস আছে, তাহলে এটা প্লাস করবো আমরা, সমান 10। তাহলে 10p সমান হচ্ছে 10, তাহলে p সমান হয়ে যায় 10/10 মানে 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে p এর মান যদি আমরা 1 পেয়ে যাই, তাহলে x এর মান কত হবে? 3 গুণ 1 সমান 3। দেখো এখানে 3p আছে না, x সমান 3p আছে, x সমান কত আছে? এখানে 3p আছে। তাহলে x সমান যদি 3p হয়, তাহলে x সমান 3 গুণ 1, p এর মান যেহেতু 1, y সমান কত হবে? 7 গুণ 1 মানে হলো 7। তাহলে x এবং y এর মান আমরা পেয়ে গেছি। এবার আমরা একটু যাচাই করে নিই যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি 58 হয় নাকি, এটা যাচাই করলে আমাদের হয়ে যাবে। তো x এর মান আমরা 3 পেয়েছি, তাহলে 3 স্কোয়ার যোগ y এর মান হচ্ছে 7, তার মানে 7 স্কোয়ার, 3 3 9 যায়, 7 7 49, তাহলে এটা যোগ করলে কত হবে? 9 9 18 18 যে 58 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 58, 58। ঠিক আছে, 58। দেখো আমাদের ডান দিকেও কিন্তু 58 আছে, তো অবভিয়াসলি আমরা এটাকে কি বলবো? সত্য। তাহলে একের অ্যান্সার হয়ে যাবে সত্য হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে এখানে? কোনো আসল 6 বছরে দ্বিগুণ হলে একই সরল সুদের হারে 10 বছরে 3 গুণ হবে। কিভাবে এটা আমরা প্রমাণ করে দেখব? কি বলছে? কোনো আসল 6 বছরে দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে 6 বছরে আমরা প্রথমে এই পোর্শনটা করে নিই যে 6 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে। দেখো আমরা যদি বলি আসল যদি x টাকা হয়, তার মানে 6 বছরে দ্বিগুণ হওয়ার মানে কি? তো আসল যদি আমাদের x টাকা হয়, তাহলে সুদে আসলে কি কত হবে? সুদ আসল হয়ে যাবে কিন্তু 2x টাকা। দ্বিগুণ মানে সুদ আসলটা সেটা 2x হয়ে যাবে, তার মানে সুদ কত হবে? সুদ হয়ে যাবে 2x মাইনাস x, দ্যাট ইজ x টাকা। তোমাদের আমি একটা খুব সুন্দর একটা ট্রিক্স তো অলরেডি আগেও বলেছি, আবার বলছি, যদি আমাদের কোনো মূলধন যদি দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায় মানে কি? আমি 100 টাকা ব্যাংকে রাখলাম, ব্যাংকও আমাকে সুদ বাবদ 100 টাকা দিল, তাহলে আমার 200 টাকা হলো, তাহলে 100 থেকে 200 হলো মানে দ্বিগুণ হয়ে গেল। অর্থাৎ কোনো মূলধন যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে? আমার আসল যা হবে সুদের পরিমাণটাও সেম সেম হয়ে যাবে। আসল যদি x হয়, সুদও আমার x টাকা হয়ে যাবে। এবার দেখো এটাকে যদি আমরা করি যে x মানে i সমান PTR/100, তো i সমান PTR/100, তাই তো? তাহলে i মানে কত? x, x সমান p গুণ t মানে কত বছর? 6 বছরে বলছে, ইন্টু, আচ্ছা পিটাকে আমরা ধরেছি অলরেডি, আসলটাকে x ধরে নিয়েছি, সে একটু দাঁড়াও এটা ঠিক করে একটু লিখে দিই। দেখো আমরা জানি যে i সমান PTR/100, ঠিক আছে? তাহলে আইটা কত? আই মানে সুদ, সুদ হলো x সমান আসল হলো x আমাদের, t হচ্ছে 6 বছর, আর r/100 আমরা বসিয়ে দিলাম, x x কেটে দাও। এখানে দেখো যদি আমরা 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তার মানে r হয়ে যাচ্ছে কত? 50/3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, r এর মান চলে আসছে আমাদের 50/3। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো, নেক্সট পোর্শনে কি বলছে যে একই সরল সুদের হারে 10 বছরে ওই টাকাটা 3 গুণ হয়ে যাবে। এবার 10 বছরে 3 গুণ, এখানেও তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই। ধরো আমি বলছি যে এখানেও আসল ধরো আমরা যদি x টাকা লিখলাম, তাহলে সুদ আসল কত হবে? 3 গুণ হয়ে যাবে মানে 3x, তাহলে সুদ কত হবে? 3x মাইনাস x মানে হলো 2x, তাই তো? এবার সুদ তার মানে 2x সমান i সমান PTR/100, p কত? x টাকা, t কত? 10 বছরে। আচ্ছা আরটা আমরা এক কাজ করি, আরটা আমরা বের করে নিই, তাহলে দুটো যদি আর সমান হয়ে যায় তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে, আর দুটো যদি আর সমান না আসে তার মানে সেটা সম্ভব হচ্ছে না, মানে কোশ্চেনটা মিথ্যা হয়ে যাবে। তাহলে এখানে দেখো ট্রিক্সটা কি? ট্রিক্সটা হলো আসল দেখো যখন আমাদের বলছে যে 3 গুণ হয়ে যাচ্ছে, আমরা সবসময় আসলটাকে এক্সই রাখবো, আর যখন আমাদের 3 গুণ বলছে তখন আমরা সুদকে জাস্ট ওই 3 গুণ থেকে 1 কমিয়ে দেবো, 2x হয়ে যাবে। যদি বলতো যে সুদে আসলে 4 গুণ হবে, তাহলে আমাদের সুদটা কত হয়ে যাবে? 3x, মানে 1 করে কমে যাবে। ঠিক আছে, তো এগুলোকে এক লাইনেও করা যায়। আচ্ছা x x কাটা, এখানে 10 10 কাটা, তাহলে r সমান হচ্ছে 10 দুগুণে 20% হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আছে আমাদের 50/3 আর এখানে আছে হলো 20%, তো এই দুটো কি সমান? অবশ্যই না, তাহলে আমাদের এটা কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে মিথ্যা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 হয়ে যাবে কি? মিথ্যা হয়ে যাবে।
চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 বলা হচ্ছে যদি কোনো ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত, ত্রিভুজের যে বাহুগুলো রয়েছে সেই বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:4:10 হয়, তবে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। দেখো ওরা বলছে যে যদি একটা ত্রিভুজ 3:4:10 হয়, ঠিক আছে, বাহুগুলোর দৈর্ঘ্য, তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। তো আমরা একটা ধরলাম 3x, আরেকটা ধরলাম 4x, আরেকটা ধরলাম 10x। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, তাই তো? অর্থাৎ ক্ষুদ্রতম যে বাহু দুটোর স্কয়ার করে নিতে হবে, প্লাস 4x স্কয়ার, 4x তার হোল স্কয়ার, এটা সমান যদি 10x তার হোল স্কয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ প্রুফ হয়ে যাবে। এটা দেখো 3x স্কয়ার মানে হলো তাহলে 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার, তো কত আসছে 25x স্কয়ার আসছে বাম দিকে। আর ডান দিকে দেখো আমাদের 100x স্কয়ার হচ্ছে, 10 10 100। তাহলে এটা আর এটা কি মিলছে? মিলছে না। আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার কি আমরা পাচ্ছি? পাচ্ছি না। তার মানে কি হবে? এটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 হয়ে যাবে মিথ্যা। আচ্ছা, পরীক্ষায় তোমাদের কিন্তু যদি কোশ্চেনে লেখা থাকে যে সত্য মিথ্যা লেখো, ঠিক আছে, তো তোমরা কিন্তু আবার ওই ট্রু ফলস এরকম কোনো ভাষা লিখবে না, বা TF এই ধরনের ভাষাও কিন্তু প্রয়োগ করবে না। ঠিক আছে, যা কোশ্চেনে আছে সত্য যখন লিখেছে তাহলে সত্যই লিখবে, মিথ্যা হলে মিথ্যা লিখে দেবে। ঠিক আছে, ওই বেশি পণ্ডিতগিরি করতে যেও না। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, কট 10 ডিগ্রি, কট 20 ডিগ্রি, কট 60 ডিগ্রি, কট 70 ডিগ্রি, কট 80 ডিগ্রি, এর মান বলছে যে 1/√3। এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, এটা সত্য কি মিথ্যা আমাকে যাচাই করতে হবে। তো দেখো এখানে আমরা শুধুমাত্র কেবলমাত্র একটা মানই জানি, সেটা হলো কট 60 ডিগ্রির মান, বাকি মানগুলো আমরা জানি না। কিন্তু ভালো করে যদি আমরা দেখি, এখানে দেখো এই যে কট 10 ডিগ্রি, 10-এর সাথে যদি আমরা 80 যোগ করি 90 হয়। তার মানে এই 10-এর সাথে 80 এরা পরস্পর কি হচ্ছে? পূরক কোণ হয়ে যাচ্ছে। আবার দেখো যদি আমরা 20 ডিগ্রির সাথে যদি আমরা 70 ডিগ্রি নিই, তাহলে 70 আর 20 হয়ে যাচ্ছে কত? 90 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু দুটো পরস্পর পূরক কোণ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের সেভাবে সলভ করতে হবে। দেখো আমরা এই যে তোমাদের এই যে পিঙ্ক যে কালারটা দিলাম, তো এটাকে আমরা যে কোনো একটাকে পরিবর্তন করব, আর যে খয়েরি কালারের যে মার্ক করলাম সেটাকে একটাকে পরিবর্তন করব। কট এটাকে আমরা কত লিখতে পারি? 10 মানে 100 মাইনাস, সরি 100 কেন লিখবো, 90 মাইনাস 80 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, আর এটাকে আমরা চেঞ্জ করে দিই, এটাকে কট 90 মাইনাস 70 লিখে দিতে পারি। ঠিক আছে, বাকিগুলোকে যেমন আছে সেভাবে লিখে দেবো। যেমন আছে সেভাবে লিখে দেবো। এবার দেখো কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? ট্যান থিটা হয়ে যায়, ট্যান থিটা। এটাও কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? ট্যান থিটা, ইন্টু এখানে কট 60 ডিগ্রি, কট 70 ডিগ্রি, কট 80 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই যে ট্যান 80 আর কট 80 এই দুটো যদি আমরা কাটাকুটি করি তাহলে এক হয়ে যাবে, তাই না? ট্যান 80 ডিগ্রি লিখলাম। এবার কট 80 ডিগ্রি মানে কি? কট 80 ডিগ্রি মানে 1/tan লিখতে পারি, 1/tan 80 ডিগ্রি। তাহলে হিসাব মতো এটা আর এটা কেটে যাচ্ছে আর কি, তাই তো? আবার দেখো একই রকমভাবে ট্যান 70-এর সাথে যদি কট 70 দেখি আমরা, তাহলে ট্যান 70 ডিগ্রি ইন্টু কট 70 মানে 1/tan 70 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু কেটে যাচ্ছে। ইন্টু পড়ে থাকছে আমাদের শুধুমাত্র কট 60 ডিগ্রি। এবার কট 60 ডিগ্রির মান আমরা কীভাবে মনে রাখবো? আমাদের জানি যে কট মানে ট্যানের উল্টো, তাহলে ট্যান 60 ডিগ্রি হয় √3, তাহলে কট 60 ডিগ্রি হবে 1/√3। এটা তোমাদের মানগুলো মুখস্থ রাখতেই হবে। তাহলে অ্যান্সার কত আসবে? 1/√3। অর্থাৎ 4-এরটা কিন্তু সত্য প্রমাণিত হলো, সত্য। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে কি কোনো ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান √2
ঘনকের আয়তন। আচ্ছা, ঘনকের আয়তনের সূত্র কি আগে বলো? বাহু কিউব সমান তার আয়তন, তাই না? বাহু কিউব করতে হয় আমাদের, বাহু কিউব। তাহলে বাহু সমান কি হবে? বাহু সমান কিন্তু কিউব রুট অফ আয়তন। আমাদের রুট ওভার অফ আয়তন দিয়েছে, কিন্তু রুট ওভার অফ তো আয়তন হবে না, কিউব রুট অফ আয়তন হবে। যদি কিউব রুট থাকতো তাহলে সত্য হতো, তাহলে এটা হয়ে যাচ্ছে মিথ্যা। মিথ্যা। পরেরটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, ওজাইভের সাহায্যে বলছে সংখ্যাগুরু মান নির্ণয় করা যায়। তোমরা ওজাইভ যে এঁকেছো, ওজাইভের সাহায্যে কি তোমরা সংখ্যাগুরু মান বের করেছো? অবশ্যই না, তোমরা ওজাইভের সাহায্যে কি বের করেছো? মধ্যমা বের করেছো। ঠিক আছে, মধ্যমা আমরা বের করেছি। তাহলে এটা কি হয়ে যাবে? এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, মিথ্যা। ওকে, তাহলে তোমাদের 1, 2, 3 1, 2, 3 দাগের সমস্ত প্রশ্ন কিন্তু আমি সলভ করে দিলাম। তোমাদের কেমন লাগছে ক্লাসটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের এরপরে কিন্তু 4 দাগের যে প্রশ্নগুলো আছে, 4 দাগের প্রশ্নগুলো আমি তোমাদের সলভ করিয়ে দেবো। ঠিক আছে, ততক্ষণে তোমরা ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।